চীনের এক ছোট্ট শহর উহান, সেখানের এক অনুন্নত এরিয়ায় বসবাস করে রেন নামের এক বৃদ্ধ লোক। অতীতে সে ছিল একজন ওয়েট লিফটার, কিছু আঞ্চলিক কম্পিটিশনে চ্যাম্পিয়নও হয়েছিল। পরবর্তীতে তার ছেলেও এই একই পেশা বেছে নেয়। তারপর কোনো এক কারণে তার ছেলে তাকে ছেড়ে চলে যায়। এরপর তার স্ত্রীও মারা যায়। বর্তমানে সে একদম একাই থাকে এই জরাজীর্ণ বাড়িতে। একা থাকলেও তার রয়েছে খুব কাছের তিনজন মানুষ। প্রথমজন হচ্ছে তার পাশের বিল্ডিং এর জিন নামের এই মহিলা। জিনকে সে বোন এবং বন্ধুর মতো দেখে, তারা এখনো একসাথে হাঁটতে বেরোয়। দ্বিতীয়জন হচ্ছে জিয়া নামের এই লোক, যে শূন্য হাতে এই শহরে এসেছিল কাজের খোঁজে, আশ্রয় পায় রেনের কাছে। আর রেন ভালো মানুষ চিনতে ভুল করে না। তৃতীয় ব্যক্তিটি হচ্ছে ইউ নামের এই মেয়েটি, সেও শূন্য হাতে এই শহরে এসেছে, বেশি দিন হয়নি। অল্প সময়ে রেন তাকেও আপন করে নিয়েছে। সে কাজ করে একটা জুস কোম্পানির সেলস ডিপার্টমেন্টে। তাদের তিনজনের মধ্যে রক্তের সম্পর্ক না থাকলেও সুখে দুঃখে একে অপরের সাথে ছায়া হয়ে থাকে। একদিন সকালে মিস্টার রেন ব্রাশ করার সময় কিছু ফলের নাম মুখস্থ করছিল। এরপর কোথাও যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। ভুলে ব্যাগটা ঘরে ফেলে এসেছিল, তাই আবারও ঘরে এসে ব্যাগ এবং তার মদের বোতলটা নিয়ে বেরিয়ে যায়। দেখা যায় চাবিটা ভুলে দরজার সাথেই রেখে যাচ্ছে। তাকে বাহিরে যেতে দেখে জিন দৌড়ে এসে বলে, আপনি পার্কের দিকে হাঁটতে যাচ্ছেন, চলুন একসাথে যাই। তখন গন্ধ সুখে বলে, মনে হচ্ছে আজ সকাল সকাল ড্রিঙ্কস করেছেন। যাই হোক, আমার দরজাটা লক করে আসছি। রেন ডেকে বলে, তোমার যেতে হবে না, একাই যাব। এই বলে সাইকেলে করে রওনা হয়ে যায়। এক প্রতিবেশী মেয়েকে পানি তুলতে সাহায্য করে, ভারী বোতলগুলো নিজেই বহন করে ঘরে পৌঁছে দেয়। এরপর তার এক বন্ধুকে সাহায্য করে গ্যাসের সিলিন্ডার ওঠাতে। লোকটা মজা করে বলে, চাইলে এখনো ওয়েট লিফটিং কম্পিটিশনে যেতে পারো, তুমি এখনো শক্তিশালী। সে উত্তর না দিয়ে টানেলের রাস্তা ধরে শহরের দিকে এগিয়ে যায়। এখানে দৃশ্য পরিবর্তন হয়ে গল্পের আরেক প্রধান চরিত্র বুফানকে দেখানো হয়। সে ওয়েবসাইটে উহান শহরের সমাধি স্থানের প্রাইস দেখছিল। তার মৃত দাদির শেষ ইচ্ছা ছিল নিজের জন্মস্থান উহান শহরেই যেন তার ছাইগুলো সমাধিত করা হয়। দাদির ইচ্ছা পূরণ করতে নিজের শহর আর চাকরি ছেড়ে ছেলেটি পাড়ি জমিয়েছে এই উহান শহরে। ওইদিকে রেন এসেছিল ডক্টরের কাছে চেক আপ করাতে। ডক্টর তাকে সহজ কিছু প্রশ্ন করে, যেমন আজকে কোন দিন বা কত তারিখ, এমনকি সাধারণ যোগ বিয়োগের গাণিতিক প্রশ্নও করে। সে সবগুলোর আনসার সঠিকভাবেই দেয়। এরপর তাকে 3টা ফলের নাম জিজ্ঞেস করে। সে খুব সহজেই 3টা ফলের নাম বলে, যে নামগুলো সে সকালবেলা ব্রাশ করার সময় মুখস্থ করেছিল। তারপর আরো কিছু প্রশ্ন করে একটা ঘড়ি আঁকতে বলে। এরপর জিজ্ঞেস করে, কিছুক্ষণ আগে যেই 3টা ফলের নাম বলেছিলেন সেগুলো আরো একবার বলুন। দেখা যায় সে 2টো ফলের নাম বলতে পারলেও শেষেরটা কিছুতেই মনে পড়ছিল না। অর্থাৎ তার অ্যালজাইমার ডিজিজ রয়েছে, মানে ধীরে ধীরে স্মৃতিশক্তি কমে যাচ্ছে। তার স্মৃতিশক্তি পরীক্ষা করতেই ডক্টর এতক্ষণ তাকে খুব সাধারণ আর বেসিক প্রশ্নগুলো করেছিল। ডক্টর জানায় তার অবস্থা আগের চেয়েও খারাপ, কারণ সকাল থেকে মুখস্থ করা 3টা ফলের মধ্যে একটা নাম ভুলে গিয়েছে। ডক্টর আরো জিজ্ঞেস করে, গতবার যে ওষুধটা দিয়েছিলাম সেটা ঠিকভাবে খাচ্ছেন কিনা, মানে সে সকালবেলা মদ খায়নি, খেয়েছিল ঔষধ। মদের বোতলে ওষুধ রেখেছে যেন কেউ তার এই রোগ সম্পর্কে জানতে না পারে। এদিকে বুফানকে দেখা যায় টানেলের ভেতর দিয়ে উহান শহরের দিকে যাচ্ছে। তখন এক বাইকের সাথে ধাক্কা লাগে। এতে সে রেগে লোকটাকে গালমন্দ করে। এরপর মাটিতে খুঁড়িয়ে পায় গ্যারেজের চাকরির বিজ্ঞাপন। এই দেখে সোজা চলে আসে ওই গ্যারেজের সামনে। বিজ্ঞাপনের ছবির সাথে বাস্তবে গ্যারেজের চেহারার কোনো মিল না থাকলেও গ্যারেজ মালিক জিয়া জানায় গাড়ি ধোয়ার জন্য একজন লোক প্রয়োজন, তাই তাকে আজকের দিনের জন্য ট্রায়ালে নেওয়া হবে। কাজ ভালো করতে হবে, তা না হলে চাকরিটা পাবে না। দেখা যায় বুফন খুব ভালোভাবেই কার ওয়াশ করে ফেলে, ফলে তার চাকরিটা কনফার্ম হয়ে যায়। জিয়া বলে, তোমার আইডি কার্ডের সাথে চেহারার এত অমিল কেন? বুফান বলে, বিজ্ঞাপনের ছবির সাথে আপনার গ্যারেজের চেহারারও খুব অমিল। এই শুনে জিয়া আর কথা বাড়ায় না। তবে এখন বুফানের একটা থাকার জায়গা করে দিতে হবে। এত রাতে কোথায় নিয়ে যাবে? তাই তাকে নিয়ে আসে রেনের বাড়িতে। ঘরের সামনেই বুফনের চোখ পড়ে ওয়েট লিফটিং এর সরঞ্জামগুলোর দিকে। দেখা যায় রেন ইউকে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকে দেয়। এই দেখে জিয়া দরজায় নক করে। রেন দরজা খুলে তাদের কাউকে চেনে না বলে মুখের উপর দরজা লাগিয়ে দেয়। জিয়া ইউকে বলে, উনি নিশ্চয়ই আবারও ড্রিঙ্কস করেছে। তখন ইউ টবের নিচ থেকে এক্সট্রা চাবিটা বের করে দরজা খুলে ফেলে। এরপর ধীরে ধীরে তারা 3জন ঘরের মধ্যে ঢোকে। আর এদিকে রেন দরজা খোলার শব্দ পেয়ে তলোয়ার নিয়ে তাদের 3জনের উপর ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে বুফনের পেটে তলোয়ার ঢুকিয়ে দেয়, তবে দেখা যায় তলোয়ারটা ছিল ফেক। এরপর আবারও চোর ডাকাত ভেবে তাদেরকে মারতে যায়। বুফান একটা ল্যাম্প নিয়ে তার হামলা প্রতিরোধ করে। তার ল্যাম্প ধরার স্টাইল দেখে রেনের মনে পড়ে যায় তার ছেলের ওয়েট লিফটিং এর দিনগুলো। সে ভাবে এটাই তার ছেলে। তাকে এক চর মেরে বলে, এতদিন পর ফিরে আসলে। চর খেয়ে বুফান প্রচন্ড রেগে যায়। জিয়া বলে, উনি মাতাল, তাই হয়তো তোমাকে নিজের ছেলে ভাবছে। বুফান রেগে গিয়ে চলে যাচ্ছিল। তখন রেন তাকে ছেলে বলে ডাকে এবং তাকে আটকাতে যায়। বুফান তাকে ধাক্কা দিয়ে সরাতে গেলে রেনের মাথায় আঘাত লেগে জ্ঞান হারিয়ে ফেলে।
তাকে নিয়ে আসা হয় হসপিটালে। ডক্টর বলে রোগীর অবস্থা ভালো নয়, ওনার ফ্যামিলি মেম্বারদের খবর দিন। তখন জিন, জিয়া আর ইউ বলে আমরাই তার পরিবার, বলুন ওনার কি হয়েছে। ডক্টর বলে উনি অ্যালজাইমার ডিজিজের দ্বিতীয় স্টেজে রয়েছে। অ্যালজাইমার মানে স্মৃতি ভুলে যাওয়া রোগ, ধীরে ধীরে সমস্ত স্মৃতি ভুলে যাবে। অনেকদিন ধরেই এই রোগে ভুগছেন, আমার কাছে নিয়মিত চেক আপ করাতেন, হয়তো আপনাদের বুঝতে দেয়নি। এই রোগের তেমন কোনো চিকিৎসা বা ঔষধ নেই, তবে মানসিক চাপ কমানোর জন্য একটা সিরাপ দিয়েছিলাম। এই ধরনের রোগীরা শারীরিকভাবে কষ্ট না পেলেও মানসিকভাবে একদম ভেঙে পড়ে। পরিশ্রম করতে হয় ফ্যামিলি মেম্বারদের, রোগী যেমনটা চায় ওইভাবেই অ্যাক্টিং করে মানিয়ে নিতে হয়। এই শুনে তারা ঘুরে তাকায় বুফানের দিকে। বুফান তাদের মতলব বুঝতে পেরে চলে যাচ্ছিল। জিয়া তাকে থামিয়ে বলে, মিস্টার রেন তোমাকে নিজের ছেলে ভাবছে, এখন থেকে তার ছেলে হয়ে অ্যাক্টিং করবে, কারণ তোমার ধাক্কার ফলেই সে মাথায় আঘাত পেয়েছিল। বুফান উল্টো বলে, ডক্টর বলেছে লোকটা আগে থেকেই এই রোগে আক্রান্ত, আমি এসবের মধ্যে নেই। তখন জিয়া পেছন থেকে ডেকে বেতন বাড়াতে থাকে। সর্বশেষ বলে প্রতি মাসে 800 ইয়েন পর্যন্ত দিতে পারবো। বুফান ভাবে দাদির জন্য সমাধিস্থান কিনতে হলে অনেক টাকার প্রয়োজন, তাই সে এই অফারে রাজি হয়ে যায়। এরপর বাড়ি ফিরে জিয়া বলে, রেন ছিল চীনের আঞ্চলিক ওয়েটলিফটিং চ্যাম্পিয়ন, তবে তার ছেলে তার থেকেও ভালো পর্যায়ে গিয়েছিল। এখানের বেশিরভাগ ট্রফি তার ছেলের। তার ছেলেটা বহু বছর আগে তাকে ছেড়ে চলে গিয়েছে। তখন ইউ এসে বলে, তার ছেলেটা ঠিক তোমার মতোই স্বার্থপর। বুফান রেগে বলে, শোনো ওল্ড লেডি, তার ছেলেটা 20 বছর আগে আমার বয়সী ছিল, তার সাথে আমার তুলনা করলে কেন? ইউকে ওল্ড লেডি বলায় সে প্রচন্ড রেগে যায়। তাদের ঝগড়া থামিয়ে দিয়ে জিন বলে, তোমাদের চেঁচামেচিতে রেনের ঘুম ভেঙে যাবে। তখন জিয়া তাদের দুজনের সাথে বুফানের পরিচয় করিয়ে দেয়, বলে এই ছেলেটা আমার গ্যারেজে কাজ করবে, আর বাকি সময় রেনের সাথে তার ছেলের অভিনয় করবে। এরপর জিন রেনের মদের বোতলটা চেক করতে বলে। জিয়া একটু খেয়ে বলে, এটা তো মদ নয়, ওষুধ। সে নিজের রোগটা আমাদের থেকে লুকানোর জন্য মদের বোতলে ওষুধ রেখে খেত। এই শুনে তাদের মন খারাপ হয়ে যায়। বুঝতে পারে রেন চায়নি সবাই কাজকর্ম ফেলে তার সেবা করুক। তখন সে নতুন বিছানাপত্র নিয়ে চলে আসে, বলে বহু বছর পর আমার ছেলে জং বাড়ি ফিরেছে, তার রুমটা পরিষ্কার করে এগুলো বিছাতে হবে। এরপর বুফানকে বলে, বাবা জং, তোমার সাথে এরা কারা? অর্থাৎ কাউকে চিনতে পারছে না। জিয়া বলে, আমি হচ্ছি সিনিয়র মেকানিক, আপনার ছেলে জংকে কাজ শেখাচ্ছি। ইউ বলে, আমি হচ্ছি আপনার ছেলের বউ, আর উনি হচ্ছেন আমার মা। এরপর ইউ বেডশিটগুলো নিয়ে বুফানকে রুম দেখিয়ে দেয়। এত বড় রুম আর ব্যায়াম করার জিনিসপত্র দেখে সে খুব অবাক হয়। তারপর দাদির ছাইয়ের জারটা খাটের নিচে রেখে দেয় আর বলে, খুব শীঘ্রই তোমার সমাধিস্থান কিনে ফেলবো, আপাতত এখানেই থাকো। পরদিন সকালে ঘুম ভেঙে উঠে দেখে খাটের নিচে জারটি নেই। রুম থেকে বেরিয়ে দেখে রেন জার থেকে হরলিক্স ভেবে গ্লাসে নিচ্ছে খাওয়ার জন্য। এই দেখে সে উড়ে এসে গ্লাসটা সরিয়ে নেয়, কিছুটা তার মুখের উপর পড়ে। টেস্ট করে দেখে এটা সত্যিই হরলিক্স। উঠে জিজ্ঞেস করে, খাটের নিচে জারটা কোথায়? তখন সেই জারটা দেখা যায় ইউ এর হাতে। ইউ বলে, তোমাকে রাগানোর জন্য এটা লুকিয়েছিলাম, তবে সে জানিয়ে দেয় এটা যেন কেউ টাচ না করে। তখন তার নজর পড়ে আয়নার দিকে, দেখে তার এক পাশের দাড়ি গোঁফ নেই এবং লম্বা চুলগুলো কেটে ছোট করে দিয়েছে। এই দেখে প্রচন্ড রেগে গেলে ইউ বলে, এটা আমি করিনি, আঙ্কেল করেছে। মেজাজ হারিয়ে তার দিকে এগিয়ে গেলে সে বলে, বাবার সাথে এমন ব্যবহার করে, চুল দাড়ি কেটে একদম ছোট করে আসবে। এরপর জারটা ব্যাগে রাখতে গেলে দেখে তার জামা কাপড়গুলো নেই। এই দেখে আবারও রেনকে জিজ্ঞেস করে, কাপড়গুলো কোথায় গেল? রেন বলে, সেগুলো এত নোংরা আর ছেঁড়া ফাটা ছিল যে বাহিরে ফেলে দিতে বাধ্য হয়েছি। বুফান জিজ্ঞেস করে, প্যান্টের পকেট চেক করেছিলেন? তখন দেখতে পায় ময়লার গাড়ি আবর্জনা নিয়ে চলে যাচ্ছে। সে দৌড় লাগায় তার প্যান্ট উদ্ধার করার জন্য। জুতা ছিঁড়ে গেলেও থামে না। গাড়িটি ডাস্টবিনের সামনে দাঁড়ালে সে উঠে পড়ে তার প্যান্ট খুঁজতে, কোথাও খুঁজে পায় না, উল্টো ময়লা দিয়ে তার গোসল হয়ে যায়। এরপর সেই ছেঁড়া জুতো আর ময়লাযুক্ত শরীর নিয়ে বাড়ি ফিরে আসে। তাকে দেখতেই রেন বলে, চলো ট্রেনিং শুরু করি। বুফান মেজাজ হারিয়ে বলে, প্যান্টের পকেটে মানিব্যাগ ছিল, তার মধ্যে ছিল আমার আইডি কার্ড, এই সব কিছু হারিয়েছি আপনার কারণে। রেন বলে, তোমার মানিব্যাগটা অনেক আগেই আমি সামলে রেখেছি। এই বলে একটা ব্যাগ বের করে। সে ব্যাগটা কেড়ে নিয়ে মানিব্যাগ খুঁজে পায়, তবে এই মানিব্যাগ আর আইডি কার্ডটা ছিল রেনের ছেলে জংয়ের। এই দেখে রাগে ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয়। সেই ব্যাগ থেকে বেরিয়ে আসে একটা নোটবুক। রেন সেটা তুলে নেয় আর বলে, এটা হচ্ছে ব্যাংকের জমা স্লিপ, তোমাকে বাড়ি কিনে দেওয়ার জন্য টাকা জমিয়েছিলাম। বুফান নোটবুকটা নিয়ে ভাবে, এখানে যেই টাকা জমা হয়েছে তা দিয়ে দাদির জন্য একটা ভালো সমাধিস্থান কেনা যাবে। জিজ্ঞেস করে, এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড কি? রেন বলে, তোমার জন্মসাল। এরপর সে রেনকে নিয়ে সোজা ব্যাংকে চলে আসে টাকা ওঠানোর জন্য। প্রথমে নিজের জন্মসাল দিলে পাসওয়ার্ড ভুল হয়, তারপর জংয়ের আইডি কার্ড দেখে সঠিক পাসওয়ার্ড বসায়। অফিসার জিজ্ঞেস করে, কত টাকা তুলবেন? বুফান বলে, 30,000 ইয়েন। রেন জিজ্ঞেস করে, এত টাকা দিয়ে কি
করবে। তখন সে বিভিন্ন গল্প বানাতে শুরু করে। তার কথা শুনে অফিসার কিছুটা কনফিউজড হয়ে যায়। রিনকে জিজ্ঞেস করে, এই ছেলেটা আপনার কি হয়? তখন তার স্মৃতিশক্তি আগের মতো স্বাভাবিক হয়ে যায়। বলে, এই ছেলেটাকে আমি চিনি না। এই শুনে সিকিউরিটি গার্ড আসে বুফানকে ধরার জন্য, আর বুফান চায় পালাতে। এতে শুরু হয় ধস্তাধস্তি আর মারামারি। তখন আবারও রেনের স্মৃতি বর্তমানের মতো হয়ে যায়, অর্থাৎ সে বুফানকে তার ছেলে ভাবতে শুরু করে এবং সিকিউরিটি থেকে তাকে বাঁচিয়ে নেয়। বুফান সোজা চলে আসে তার কাজে, অর্থাৎ জিয়ার গ্যারেজে। দেখা যায় বুফান আসতে দেরি করায় তাকে 200 ইয়েন জরিমানা করেছে। বুফান জানায় দেরি করার কারণ হচ্ছে বুড়ো লোকটি তার জামা কাপড় আর ওয়ালেট ফেলে দিয়েছে। ওয়ালেটে ছিল আইডি কার্ড। এসব শুনে জিয়া উল্টো তাকে শান্ত করার চেষ্টা করে। তখন জিয়ার এক বিদেশি বন্ধু, যার নাম ড্যানি, সে গাড়ির হ্যান্ডব্রেক ঠিক করাতে দিয়ে যায়। এই কাজের দায়িত্ব বুফানকে দেয়া হয়, কারণ সে এই অল্প কয়েকদিনে গাড়ির ছোটখাটো কাজগুলো শিখে ফেলেছে। জিয়া বলে, নতুন আইডি কার্ড উঠাতে আমি তোমাকে সাহায্য করব, এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে ব্ল্যাকবোর্ড থেকে বুফানের 200 ইয়েন জরিমানা মুছে ফেলো। তোমার যখন ইচ্ছে কাজে আসবে, তবে মিস্টার রেনের দেখাশোনা করতে হবে। সে জিজ্ঞেস করে, আপনি কেন ওই বৃদ্ধ লোকটাকে এত ভালোবাসেন? জিয়া উত্তর দেয়, আমি ছিলাম অনাথ, গুন্ডা স্বভাবের, খারাপ পথে চলে যাওয়া এক ছেলে। সেই বৃদ্ধ লোকটা আমাকে ভালো পথে ফিরিয়ে এনেছে, নিজের টাকায় এই গ্যারেজ খুলে দিয়েছে। সে আমার পরিবারের চাইতেও বেশি কিছু। ওইদিকে রেন বাড়িতে রান্না করছিল। ইউ এসে তার কোম্পানির নতুন ফ্লেভারের একটা জুস ট্রাই করতে বলে। রেন জানায় এটাও ভালো, আরো বলে, টাকা নষ্ট করে প্রতিদিন এই দামি জুসগুলো এনেছো, তাই তোমাকে কিছু টাকা দিব ভাবছি। টাকার কথা শুনে ইউ বেশ খুশি হয়। তখন বুফান বাড়ি ফিরে তাদের কথাবার্তা শুনতে পায়। সে ইউকে বলে নিজের কোম্পানি থেকে ফ্রিতে জুস এনে তার বিনিময়ে টাকা নিবে, বৃদ্ধ লোকটাকে ঠকাবে। ইউ বলে, আমরা দুজন একই পথে হাঁটছি, তুমিও রেনের অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়ার চেষ্টা করছো। তখন রেন এসে বলে, তোমাদের জন্য ফল কেটে আনছি। ঠিক তখনই ওভেনটা ব্লাস্ট করে। তাদেরকে বাঁচানোর জন্য রেন পথ আগলে দাঁড়ায়। এরপর ইউ তাকে সাহায্য করতে এগিয়ে গেলে সে আসতে মানা করে, আর নিজে একাই কিচেনটা পরিষ্কার করে ফেলে। এদিকে ইউ বুফানকে সাইডে এনে বলে, এই জুসটা শরীরের জন্য উপকারী, তোমার বয়স্ক আত্মীয় স্বজন থাকলে তাদেরকে উপহার দিতে পারো। অর্থাৎ সে বুফানের কাছে জুস বিক্রি করতে চাইছে। এতে বোঝা যায় তার টাকার খুব প্রয়োজন। তবে বুফানের ধ্যান ছিল রেনের দিকে। সে ধীরে ধীরে লোকটার মায়ায় পড়ে যাচ্ছে। তারপর দিন সকালে বাঁশি বাজিয়ে তাকে ঘুম থেকে ওঠানো হয়। রেন বলে, জলদি উঠে ট্রেনিং শুরু করো। সে ঘড়িতে দেখে ভোর 6টা বাজে। এত ভোরে কিছুতেই উঠবে না বলে আবারও শুয়ে পড়ে। তখন রেন তাকে কাঁধে তুলে নিয়ে যায়। প্রথমে নিজে ভার উত্তোলন করে, এরপর বুফানকেও শুরু করতে বললে সে একটা শর্ত দেয় যে তাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে হবে। রেন তার শর্তে রাজি হলে সে ওয়েট লিফটিং শুরু করে। তাকে মেরে মেরে সঠিক নিয়ম শেখায়। এরপর অনেক কষ্টে কোনো রকমে ভার তুলতে গিয়ে বেহুশ হয়ে যায়। রেন বলে, এক্ষুনি গ্লুকোজ নিয়ে আসছি। এই সুযোগে সে দৌড়ে পালিয়ে যায় গ্যারেজে। রেন তাকে খুঁজতে খুঁজতে গ্যারেজে চলে আসে। লাথি মেরে বলে, ট্রেনিং শেষ না করে পালিয়ে আসলে কেন? বুফান বলে, আগে আমার শর্ত পূরণ করো। রেন বলে, চলো, আইডি কার্ড নিয়ে এসেছি। এরপর বুফান ড্যানির গাড়িটা নিয়ে চলে আসে ব্যাংকে। রেনের আইডি কার্ড নিয়ে অফিসারের সাথে কথা বলছিল। ওইদিকে আজকেই ড্যানির গাড়িটা ডেলিভারি দেওয়ার কথা ছিল, তাই জিয়া বুফানকে কল করে। দেখা যায় সে মোবাইল ফোনটা গাড়িতে ফেলে গিয়েছিল। ফোন তোলার জন্য রেন হাত বাড়িয়ে দেয়। হ্যান্ড ব্রেক নেমে গিয়ে গাড়িটা চলতে শুরু করে। এই দেখে বুফান দৌড় লাগায়। তাকে বারবার বলে হ্যান্ড ব্রেক তুলে দিন, কিন্তু সে গাড়ির বিষয়ে কিছুই জানে না। গাড়িটা গিয়ে ক্রাশ করে কনস্ট্রাকশন সাইটে। বুফান এসে দেখে সে অল্পের জন্য বেঁচে গিয়েছে। সে বলে, বাবা, তোমার কল এসেছিল, কলটা গুরুত্বপূর্ণ হতে পারে, তাই ফোনটা তুলতে গিয়েছিলাম। বুফান রেগে বলে, আমি আপনার ছেলে নই, সাধারণ একজন গ্যারেজ স্টাফ। আমি কোনো ইম্পর্টেন্ট পার্সন নই যে গুরুত্বপূর্ণ কল আসবে। রিন বলে, তুমি একজন চ্যাম্পিয়ন, তুমি আমার ছেলে, আর কারো কাছে না হলেও বাবার কাছে তুমি গুরুত্বপূর্ণ। তার কথা শুনে বুফানের চোখে পানি চলে আসে। বলে, আপনি ঠিক আছেন তো? এরপর গায়ের অবস্থা দেখে জিয়া বুফানকে তাড়া করে মারার জন্য। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। জিয়া তাকে তাড়িয়ে দেয়। সে যখন চলে যাচ্ছিল তখন রেন তাকে থামাতে যাবে, কিন্তু জিয়া তার পথ আগলে দাঁড়ায় আর বলে, আপনি অ্যালজাইমার রোগে ভুগছেন, এটা আপনার ছেলে নয়, আপনার ছেলে কখনোই ফিরে আসবে না। এই শুনে তাকে চর মেরে নিজেও কান্না শুরু করে। এরপর বাড়ি ফিরে ঘুমিয়ে পড়ে। সকাল 6টায় ওঠে ছেলেকে নিয়ে ট্রেনিং করবে, কিন্তু বুফান অনেক আগেই চলে গিয়েছে। ঘরে খুঁজে পায় পুরনো একটা ছেঁড়া টিকিট। সে ভাবে ওই স্টেশনে গেলে তার ছেলেকে খুঁজে পাবে, তাই বড় করে ছেলের নাম লিখে স্টেশনে এসে বসে থাকে। এদিকে ইউ ঘুম থেকে উঠে দেখে সারা ঘর এলোমেলো হয়ে আছে এবং মিস্টার রেন কোথাও নেই। এই দেখে সে খুঁজতে বেরিয়ে পড়ে। জিন এবং জিয়াকেও বিষয়টা জানায়, আর ওইদিকে বুফান চলে আসে কাজের খোঁজে। গাড়ি এসে লেবারদের ডেকে নিয়ে যায়। সেও চলে যায় দিনমজুরের কাজ করতে। সারাদিন কাজ করার পর যখন টাকা নিতে যাবে, তখন ম্যানেজার জানায় বুফানের আইডি কার্ড
কার্ড নেই, আইডি কার্ড ছাড়া টাকা দেয়া হবে না। প্রতিবাদ করতে গেলে তাকে মেরে বাহিরে ফেলে দেয়। এরপর বৃষ্টি থেকে বাঁচতে সে এক জায়গায় বসে থাকে। আর এদিকে তারা রেনকে খুঁজে পায় এক পরিত্যক্ত স্টেশনের সামনে। জিয়া বলে, এই স্টেশনটা বন্ধ, আপনার ছেলে এখান দিয়ে কিভাবে আসবে, বাড়ি ফিরে চলুন। কিন্তু সে কিছুতেই তাদের কথা শোনে না, আর এসব ভিডিও করে ইউ বুফানের কাছে পাঠায়। ভিডিওটা দেখে বৃদ্ধ রেনের জন্য তার খুব মায়া হয়। লোকটা কিভাবে দরজা আগলে তার সামনে দাঁড়িয়েছিল এবং বলেছিল সে কতটা গুরুত্বপূর্ণ তার কাছে। এরপর সে ওই স্টেশনের সামনে চলে আসে। রেন তাকে দেখতেই তার ছেলের নামের মানে জং নামের সাইনবোর্ড তুলে ধরে আর খুশিতে কান্না করে দেয়। এরপর সবাই বাড়ি ফিরে একসাথে ডিনার করে। ইউ তাকে জিজ্ঞেস করে সে কেন এই শহরে এসেছে। বুফান জানায় মৃত দাদির জন্য সমাধি স্থান কিনতে। এরপর থেকে সে নিয়মিত ট্রেনিং করে। ধীরে ধীরে রেন তাকে টেকনিক শিখিয়ে দেয় যে কিভাবে 2 পায়ে ব্যালেন্স করে ওয়েট লিফটিং করতে হয়। দিনের অর্ধেকটা ট্রেনিং করে আর বাকি সময়টা গ্যারেজে কাজ করে বুফান। ছুটির দিনে সবাই মিলে ঘুরতে যায় আর দেখতে দেখতে তার নতুন আইডি কার্ড হাতে পেয়ে যায়। তখন তাকে কল করে জানানো হয় তাদের গ্যারেজে আগুন লেগেছে। সে এক দৌড়ে চলে আসে। উপরে উঠতেই অবাক হয়ে যায় বার্থডে সারপ্রাইজ পেয়ে। ইমোশনাল হয়ে বলে কেউ কখনো আমার জন্মদিন পালন করেনি। এরপর কেক কেটে বার্থডে সেলিব্রেট করে। রেন বলে আমি প্রতি বছর এই দিনে তোমার কিনে দেয়া এই স্পোর্টস জ্যাকেট পরে আর কেক নিয়ে অপেক্ষা করি, তুমি কখনোই আসো না। শেষমেশ একাই কেক কেটে তোমার জন্য প্রার্থনা করি। এত বছর পর তোমাকে ফিরে পেয়ে আমি সত্যি আনন্দিত। এরপর তাকে সাইডে ডেকে জোর করে কিছু টাকা উপহার দেয়। তারপর হাঁটতে চলে যায় জিনের সাথে। তখন ইউকে বাড়ি থেকে কল করে। ইউ রেগে বলে তোমাদের যখন টাকার প্রয়োজন হয় শুধু তখনই কল করো, কখনোই আমার খোঁজ নাও না। এসব বলে রেগে খুব কান্নাকাটি করে। তাকে সান্ত্বনা দিতে বুফান তার জন্য ড্রিঙ্কস নিয়ে আসে। পরদিন সকালে পার্কে এক্সারসাইজ করার সময় বুফান দেখে একটা বাচ্চা পানিতে পড়ে গিয়েছে। এই দেখে সে পানিতে ঝাঁপিয়ে পড়ে। ছেলেকে ঝাঁপ দিতে দেখে রেন নিজেও ঝাঁপ দেয়। কিছুক্ষণ পর বুফান বাচ্চাটাকে উদ্ধার করে। তখন মহিলাটি জানায় একজন বৃদ্ধ লোক ঝাঁপ দিয়েছিল, সে এখনো ওঠেনি। দেখা যায় সে ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। বুফান তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে আসে। জিন বলে রেন সাঁতার জানে না, তার ছেলে জংকেও শেখায়নি। সে ভেবেছিল তুমি ডুবে যাবে, তাই তোমাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল। তখন ডক্টর এসে জানায় রেনের জ্ঞান ফিরেছে। সে প্রথমেই জিজ্ঞেস করে আমার ছেলে কোথায়, ওকে ট্রেনিং করতে হবে। কয়েকদিন পরেই ওর ফাইনাল ম্যাচ, তবে সে এখন কাউকেই চিনতে পারছে না, এমনকি বুফানকেও নয়। এরপর তাকে বাড়িতে নিয়ে আসে। বুফান জিজ্ঞেস করে আপনার ছেলে জংকে চিনতে পারছেন না? সে উত্তর দেয় আমার ছেলের নাম কি জং, আমি মনে করতে পারছি না। এরপর খাওয়ার জন্য টেবিলের দিকে এগিয়ে যায়। বর্তমানে তার মানসিক অবস্থা এতটাই খারাপ যে রেক্সিনে আঁকা ফলগুলো খাওয়ার চেষ্টা করে, এমনকি নিজের প্রস্রাবের কন্ট্রোলও হারিয়ে ফেলে। এরপর তারা প্রমিস করে নিজেদের সর্বোচ্চ দিয়ে রেনের দেখাশোনা করবে। পরদিন রেন একটা ভিজিটিং কার্ড দেখতে পায়, যেটা দেখে তার একজনের কথা মনে পড়ে। এরপর বুফান জিনকে ডেকে বলে রেন ঘরে নেই। দেখা যায় সে এসেছে ওই ভিজিটিং কার্ডের ঠিকানায়। এটা হচ্ছে একটা নার্সিং হোম, এখানে থাকে তার কোচ। রেন বলে আমাকে ক্ষমা করে দিন, আমার মনে নেই শেষ কবে আপনাকে দেখতে এসেছিলাম। আসলে এখন আর কিছুই মনে থাকে না। কোচ বলে মানসিকভাবে ভালো না থাকলেও শারীরিকভাবে সুস্থ আছো, আর আমি মানসিকভাবে ঠিক থাকলেও শরীরটা ভালো নেই। তাই যেমন আছো তা নিয়েই ভালো থাকার চেষ্টা চালিয়ে যাও। এরপর তাকে খুঁজতে খুঁজতে সবাই এখানে চলে আসে। সে তাদের সাথে যেতে চায় না, বলে আমাকে কোচের খেয়াল রাখতে হবে। বুফান বলে আমি আপনার ছেলে, আমাকে চিনতে পারছেন না? তখন রেনের মনে পড়ে ব্যাংকের কিছু স্মৃতি। সে বলে চিনতে পেরেছি, আপনি সেই ছেলেটা যে আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিতে চেয়েছিলেন। এই শুনে সবাই তার উপর রেগে যায়। তাদের প্রশ্ন একটাই, সে কিভাবে পারলো এই বৃদ্ধ লোকটার টাকা হাতিয়ে নিতে। বুফান টাকাগুলো বের করে তাদের উপর ছুঁড়ে মারে আর বলে জন্মদিনের পার্টিতে উনি এই টাকাগুলো আমাকে দিয়েছিল, আমি চুরি করিনি। এই বলে সে চলে যায়। এরপর রেন ওই নার্সিং হোমেই তার কোচের সাথে থাকা শুরু করে। একদিন তার কোচ মারা যায়। এই কষ্টে ট্রমাটাইজ হয়ে সে আবারও হসপিটালে ভর্তি হয়। দেখা যায় সে বাড়ি যাওয়ার জন্য ছটফট করে। এই অবস্থা দেখে ডক্টর তাকে বেঁধে রাখে। এরপর এক এক করে সবাই চলে আসে তার কাছে। বুফান তার বাঁধন খুলে তাকে বাড়ি নিয়ে আসে। তারা ঘরের সকল ধারালো কোণগুলো ফোম দিয়ে মুড়িয়ে দেয়, এমনকি কেচির মতো ধারালো জিনিসগুলো সরিয়ে রাখে। ডক্টর কল করে
করে বলে রোগীকে শান্ত রাখতে হবে, তার হার্টেও প্রবলেম রয়েছে। তখন তার খাবার নিচে পড়ে গেলে উঠাতে যায়, একটা বাক্স থেকে বেরিয়ে আসে সিডি ক্যাসেট। তা দেখে সে প্রচন্ড রেগে যায় আর বলে এটা বাহিরে ফেলে দাও। এরপর তারা ওই সিডি ক্যাসেট কম্পিউটারে ওপেন করে। সেই ফাইলে ছিল রেনের ছেলে জংয়ের ছবি। তবে এখানে দেখা যায় জং চ্যাম্পিয়ন নয়, বরং দ্বিতীয় স্থানে ছিল, অর্থাৎ তার ছেলে কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি। সে মন থেকে ছেলেকে চ্যাম্পিয়ন ভেবে আসছে। জিয়া বলে ওই কম্পিটিশনের পরে জং বাড়ি ছেড়ে চলে যায়। পরবর্তীতে এক অগ্নিকাণ্ডে জংয়ের মৃত্যু হয়। এর মানে 10 বছর আগেই জং মারা গিয়েছে। তখন বুফান বলে আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আমরা মিস্টার রেনের কল্পনাকে বাস্তবে পরিণত করব। তবে সবটাই হবে একটা সাজানো নাটক। তারা একটা মিথ্যা ওয়েট লিফটিং কম্পিটিশনের আয়োজন করবে। এর জন্য প্রথমে একটা ইনডোর স্টেজ ভাড়া করে। ইউ আর জিন এলাকার সবাইকে ইনভিটেশন কার্ড বিলি করে। জিয়ার বন্ধু ড্যানিকে বলা হয় তার বন্ধুদের নিয়ে ওই নাটকে অংশগ্রহণ করতে, কারণ বিদেশি প্লেয়ার থাকলে রেনের কাছে এই নাটকটা সত্যি মনে হবে। তারপর ফেক বারবেল বানিয়ে ফেলে, যেগুলো মোটেও ভারী ছিল না। বুফান সবাইকে শেখায় যে কিভাবে সঠিক নিয়মে ওয়েট লিফটিং করতে হয়। তারপর প্রতীক্ষিত সেই দিনটা চলে আসে। সবকিছু এমনভাবে সাজানো হয়েছে যে রেন বিশ্বাস করে নেয় এটা তার ছেলের 1995 সালের কম্পিটিশন। জিন অভিনয় করছিল রেনের ওয়াইফের মতো। সে তাকেও বিশ্বাস করে নেয়। জিয়াকে দেখে বলে আপনাকে চেনা চেনা লাগছে। জিয়া বলে অসম্ভব, আমি একজন জাপানিজ, আর ওইটা হচ্ছে আমার ছেলে। দেখা যায় ছেলেটা পারফেক্ট ভাবে প্রথম রাউন্ড শেষ করে। রেন বলে আমার ধীরে ধীরে মনে পড়ছে পরবর্তী প্রতিযোগী ফ্রান্সের। তখন ড্যানি চলে আসে ফ্রান্সকে রিপ্রেজেন্ট করতে। সেও খুব সহজে ভার তুলে ফেলে। রেন বলে ওর পায়ে ইনজুরি ছিল। এই শুনে জিয়া তাকে খুঁড়িয়ে হাঁটতে বলে, আর সে নিজেকে ইনজুর্ড প্রমাণ করতে অভিনয় শুরু করে। তখন রেন বলে প্লেয়ারটা ইনজুরিতে পড়েছিল ঠিকই, তবে কম্পিটিশনের আগে সুস্থ হয়ে গিয়েছিল। তাই জিয়া তাকে জলদি ঠিক হতে বলে। সে সোজা হয়ে তার রাউন্ড শেষ করে। রেন বলে এরপর আসবে আমার ছেলে। তখন মাইকে অ্যানাউন্স করা হয় নেক্সট প্লেয়ার হচ্ছে জং ফ্রম চায়না। এই শুনে সবাই তাকে চিয়ার আপ করে। স্টেজে এন্ট্রি হয় বুফানের। সে ঠিক সেভাবেই ভার উত্তোলন করে যেভাবে রেন তাকে শিখিয়েছিল। এই দেখে রেন বলে ওঠে এটা আমার ছেলে। তারপর এক এক করে আরেক রাউন্ড পার হয়। প্রতিবার সজোরে নিচে ফেলার কারণে সেই ওয়েটগুলো ভেঙে যায়। ইউ জানায় তাদের কাছে এক্সট্রা নকল ওয়েট নেই। এখন শেষ রাউন্ডে আসল ওয়েট ব্যবহার করতে হবে। এদিকে রেন অতীতের মতো এবারও উঠে পড়ে তার ছেলেকে বোঝানোর জন্য। অতীতে ছেলের কাছে যাওয়ার সময় সিকিউরিটি তাকে বাধা দিয়েছিল। সেই বাধা অতিক্রম করে ছেলেকে বলেছিল জার্ক টেকনিক ব্যবহার করবে। এরপর তাকে বের করে দেয়া হয়। জং বাবার শেখানো টেকনিক ব্যবহার করে ফেল করে। গেম শেষে ছেলেকে এসে মারে। জং বলে আমি তোমার শেখানো টেকনিক ব্যবহার করেছিলাম। ছোট থেকে তোমার সব কথা শুনেছি, তবে আমার কথা বা আমার স্বপ্ন তুমি শোনোনি। ইচ্ছার বিরুদ্ধে এসব আর করতে চাই না। এই বলে তার ছেলে তাকে ছেড়ে চলে যায়। তার কিছুদিন পর তার স্ত্রীও মারা যায়। পরিবার হারিয়ে সে মানসিকভাবে ভেঙে পড়ে। ঘটনা বর্তমানে চলে আসে। এবার কেউ তাকে বাধা দিচ্ছে না। সে বলে আমাকে আটকাও। তখন তারা আটকানোর অভিনয় করে। সে কল্পনায় দেখছিল তার ছেলে জংকে, তবে এবার ছেলেকে কোনো কমান্ড দেয় না, শুধু বলে অল দ্য বেস্ট। বুফান স্টেজের দিকে এগিয়ে যায়। রেনের জার্ক টেকনিক ব্যবহার করে সফলভাবে লাস্ট রাউন্ড শেষ করে। এই দেখে রেন খুশিতে কান্না করে দেয়। বুফান তার মেডেলটা রেনের গলায় দিয়ে একটা গ্রুপ ছবি তুলে নেয়। তার বছর খানেক পর দেখা যায় বুফান এখন এক বড় গাড়ি কোম্পানিতে জব করে। জিন ফোন করে বলে রেন আর বেঁচে নেই। এরপর তার সমাধির কাজ শেষ করে সবাই ঘরে বসেছিল। জিন বলে রেন এই পেনড্রাইভটা রেখে গিয়েছে। তারপর সেটা প্লে করে। দেখা যায় রেন ছোটখাটো একটা ব্লগ বানিয়ে রেখেছিল। শুরুতেই বলে আমার রোগটা খুবই অদ্ভুত, তবে মাঝে মধ্যে পুরনো স্মৃতি ফিরে পাই, তখন নিজেকে স্বাভাবিক মনে হয়। তাই জলদি ভিডিওটা বানিয়ে ফেললাম। তোমাদের সবাইকে ধন্যবাদ আমাকে একটা ছোট্ট বাচ্চার মতো দেখে শুনে রাখার জন্য। ধন্যবাদ জিয়াকে। এই দেখো সে এখনো মদ খেয়ে উল্টাপাল্টা বকছে, তবে ছেলেটা খুব লয়াল, সম্পর্কের মূল্য দিতে জানে। সে আমার পরিবারের একজন। আর এই মেয়েটা আমাকে নিজের বাবার মতো ভালোবাসে। গ্রাম থেকে একা শহরে এসে নিজের থাকা খাওয়া এবং পরিবারের জন্য টাকা পাঠানো মোটেও সহজ কাজ নয়। মেয়েটা নিরলস পরিশ্রম করে। একদিন সে অনেক বড় হবে। আমার সবচেয়ে পুরনো বন্ধু জিন এই শহরে আসার পর সে আমাকে আশ্রয় দিয়েছিল। জীবনের সবচেয়ে খারাপ সময়গুলোতে সে আমার পাশে ছিল। এটা হচ্ছে বুফান, আমার নতুন ভাড়াটিয়া। ও আমার ছেলের অভিনয় করে। ছেলেটা খুব ভালো, তবে এই শহরে টিকে থাকতে হলে ওকে পরিশ্রমী আর স্কিলফুল হতে হবে। ভাবতেই খুব কষ্ট হয় কিছুক্ষণ পরেই হয়তো আবারও সবাইকে ভুলে যাব। এই বলে সে অঝরে কান্না করতে থাকে। আর ভিডিওটা দেখে তারাও কান্নায় ভেঙে পড়ে। শেষে দেখা যায় এক মনোরম সমাধিস্থলে রেনকে সমাধিত করা হয়েছে। সেখানে আরো সমাধিত ছিল বুফানের দাদি। আর এখানেই গল্পটা শেষ হয়।